ভাই এটা হলো গিয়ে সহজ বাংলায় চুরি চুরি করতেছে ওই লোক, চান্স পাইছে কয়েক মাসের জন্য যা চুরি করা করতেছে। শেখ হাসিনার উপর তো জনগণ চায়, কারণ শেখ হাসিনা যে জনগণের সঙ্গে মিশতেন তারা বলতো আপনি থাকেন, অনন্তকাল থাকেন বলতো। সব সরকার যার সঙ্গে মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে, তাদের সঙ্গে মিশেন, তাদের কাছ থেকে মতামত নেন, তারা বলেন হ্যাঁ আপনি থাকেন। ঈদের নামাজ পড়ার সময় কয়েকজন লোকের সঙ্গে হাত মিলিয়েছেন, ওনারা বলেছেন আপনারা থাকেন, ওনারাও থাকতে বলছেন যে না এটাই তো জনগণ। জনগণ অনেক বড় ব্যাপার, জনগণ অনেক বড় ব্যাপার। কাজে জনগণ চান এই কথাটা যদি উনি ফিলও করেন যে জনগণ চায়, ওনার উচ্চারণ করাটা আমি মনে করি ঠিক হয় নাই। উনি একটু উচ্চারণ করতে পারেন না যে জনগণ চায় এটাই হলো সেরা বিকল্প। নো, উনি যদি খুব ভালো করেন। উনি সেরা বিকল্প ঠিক কিভাবে বলেননি, আমি একটু কোট করি আবার পড়ি ওনার। উনি বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। একই তো, অন্তর্বর্তীকালীন মানে সরকারটাই আমাদের জন্য ভালো সমাধান, ঠিক না তো? এটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য, কতদিনের জন্য, কতদিনের জন্য। আর জনগণ এখন মানে চাচ্ছে না যে বিএনপির নেতা যে প্রতিদিন বক্তৃতা দিচ্ছে ওগুলি জনগণ না, ওগুলি দেখে জনগণ মনে হয় না। বিএনপি নেতা যে প্রতিদিন বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, কেউ কেউ বলতেছে পারলে তারা আগে দেন, ওদের দেখে ওনার জনগণ মনে হয় না? ওনার কি অন্য দৃষ্টি আসছে? ওনারা কি মানুষ না? তো উনি কিভাবে বলেন জনগণ বলতেছে তারা নির্বাচনের জন্য এখনো হয় নাই, হয়েছে তো। ফুয়াদ ভাই বললেন যে বিএনপি 18 বছর ধরে ইলেকশন করে না, তাদের একটা তাগিদ আছে। আরে বিএনপি আলাপ ছাড়েন আপনি ভাই, এদেশের মানুষ যাদের বয়স 30 বছর হয়ে গেছে তারা জীবনে কোনোদিন ভোট দেয় না, যারা জানে না কে ভোট দিতে হয়, তারাও স্থির হয়ে গেছে ভোট দেওয়ার জন্য। বিএনপি পাস করবে কি না করবে পরে আলাপ, কে পাস করবে আগে ধরতেছেন কেন? 91-ও আওয়ামী লীগ মনে করছে তারা পাস করবে, পাস করছে, কাজে ওইটা ধরেন না। কে পাস করবে না করবে এটা ইলেকশন হওয়ার পরে বোঝা যাবে। বাট জনগণ ভোট দিতে চায়, জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতায় কারা থাকবে সেটা আমি নির্বাচন করব, এটা আমার মৌলিক অধিকার, আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই। আপনি কে বলা যে আমি নির্বাচন এখন দিব না তখন দিব? কেন ভাই, এটা আপনার কাছে অনুগ্রহ নাকি? আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন, জনগণের এই চাহিদা মিটায় চলে যাবেন, আলোচনা শেষ, আলোচনা শেষ। একটা ভিন্ন প্রসঙ্গে যে আপনি জানেন যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সাথে একটি প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন করাকে কেন্দ্র করে তাদের চাকরি চলে যায় এবং একটি টেলিভিশনের নিউজও বন্ধ ছিল। আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট? আমি আপনার মন্তব্য শুনতে চাই যে জার্নালিস্টরা যে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নের মধ্যে একরকম মন্তব্যও আছে, সেখানে কি আপনার কাছে এমন মনে হয়েছে যে জুলাই আগস্ট এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাই যেন প্রচার করার তাগিদ বা প্রয়াস ছিল সেই প্রশ্নগুলো? জার্নালিস্ট প্রশ্ন করতে পারে, আমি জার্নালিস্টের প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোনো ব্যক্তির এটা এখতিয়ার আছে তুমি প্রশ্ন কেমনি করবা এটা আমি নির্ধারণ করে দেবো। এটা সেখানে মন্তব্যও ছিল, থাকতে পারে মন্তব্য, সেটা মন্দ প্রশ্ন হবে, সেটা প্রশ্ন হিসেবে মন্দ প্রশ্ন হবে, কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি যা চাকরি খাই ফেলাবেন এটা হতে পারে না। হচ্ছে না কি দেশে? দেখেন আমি একটা কথা বলি, এটা সংস্কৃতি উপদেষ্টাকে যখন প্রশ্ন করছেন, যে উপদেষ্টাই হোক, ওনার প্রশ্ন কমন পড়ে নাই, এটা আমরা ছোটোকালে দেখতাম, পরীক্ষা খারাপ হলে বলতাম প্রশ্ন কমন পড়ে নাই, ওনারও প্রশ্ন কমন পড়ে নাই, উনি খেপে গেছেন, এরকম আমরা অনেক সময় এরকম হয়েছে, এরকম এটা একটা মানবিক বৈশিষ্ট্য, এটা হতে পারে। অথবা প্রশ্ন বেকার এরকম প্রশ্ন হয়েছে, হতে পারে। কিন্তু আমার কথা হলো কি, উনি যে ফোন করে বলছেন পত্রিকা মিডিয়াকে যে আপনারা ওই লোককে বাদ দেন, এটা আমি বিশ্বাস করি না। হয়েছে কি আমি বলি আপনাকে, প্রত্যেকটা মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত, এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে। সরকার প্রধান কে, সরকারে কে আছে, এটা ইম্যাটেরিয়াল, তাদের কাছে ম্যাটার করে। আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে। আমি কোনো অবস্থাতেই সরকার আমার উপর আনহ্যাপি হবে, আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে, এটা আমি মানবো না। যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক। দীপ্ত টিভি ওনার বিশাল ব্যবসা, ডিমের ব্যবসা, টোকা লাগলে ডিম ভেঙে যায়। তুমি তো আরো বাপরে বাপ, এই লাইনে আমি যাবো না। উনি নিউজই বন্ধ করে দিচ্ছে। ভাই আপনাকে টিভি খুলতে বলছিল কে ভাই? কারণ বাজারের পাশে তো দোকান খুলছেন, ব্যবসা করেন, টিভি খুলতে বলছে লোকে, টিভি তো খুলছে ওই কারণে। এগুলো ব্যবসায়ীদের দোষ। আপনি দেখেন এটিএন বাংলা একই জিনিস,
মাহফুজুর রহমানের একই মতলব যে আমি সরকারের সঙ্গে কোনো ঝামেলায় যাব না। এখন আপনার কি মনে হয় না যে ব্যবসায়ীদের তাদের আমরা তো দেখেছি যে সাংবাদিকদের কিভাবে এর আগে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে তাদের চাকরি চলে গেছে, তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, এখন কি সময় আসেনি যে প্রফেশনাল জার্নালিস্টদের নেওয়ার জন্য? আপনি বললেন যে জার্নালিস্টরা প্রশ্ন করতে পারে, ব্যাড কোয়েশ্চেনও করতে পারে, কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে। জুলাই আন্দোলনে তিনি প্রশ্ন করছেন, জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা 1400 আপনি কিভাবে বলেন? এটা তো তারা যারা রাজনীতিবিদ তারা বলবে, তাকে সাজেস্ট করছেন। তো এটা এই 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 কথাগুলো তো আসলে আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে এই ধরনের কথা বলছে, তার মানে কি যে আওয়ামীর যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তাদের মধ্যে যে ফ্যাসিস্ট প্রবণতা ছিল তাদের সেটাও সাংবাদিকদের মধ্যে এই রয়ে ধরনের গেছে প্রবণতা থাকতে পারে, থাকাটা আপনি কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শূন্য করে ফেলেছেন? আওয়ামী মনোভাবাপন্ন লোক কি নাই? ব্যবসায়ীর মধ্যে নাই, ডাক্তারের মধ্যে নাই, প্রকৌশলীর মধ্যে নাই, সাংবাদিকের মধ্যে নাই? সব বাদ দিয়ে দেবেন আপনি? সব বাদ দিতে পারবেন না। এখন উনি বলছে কি, যেমন ফিগারটার কোশ্চেন করছি, এই ফিগার নিয়ে প্রশ্ন আছে না? জামাত ইসলাম একটা 10 ভলিউমের বই বের করছে, সেই বইয়ের মধ্যে নিহতের সংখ্যা হলো 691 জন, এবং 691 জনের তারা নাম, ঠিকানা, এনআইডি কার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে। আপনি বলতেছেন 1500, সেটাই যে কারেক্ট সেটাও তো নিশ্চয়ই আমি না। আসলে বলি আপনাকে, ওরা তো এনআইডি কার্ড পর্যন্ত দিচ্ছে না ভাই। আমি ওইটাকে ওই 691 জনকে আমি কারেক্ট মনে করি, কারণ তারা তো তাদের মৃতদেহের ছবি দিচ্ছে, তার ফ্যামিলির ছবি দিচ্ছে, আগের ছবি দিচ্ছে, কিভাবে মারা গেছে তার ঘটনা বর্ণনা করছে, তারপরে তার এনআইডি কার্ডের ছবি দিচ্ছে, এবং মানে 80% ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিচ্ছে। কাজে এটা অথেন্টিক কি হতে পারে? না, আমি বলছি যে এটা তার চেয়ে বেশি হতে পারে, সংখ্যাটা ওখানে যে থেমে থাকবে তা আমি তো আপনাকে বলি, নিশ্চিত থেমে না। থাকবে না, এটা চলবে। মুক্তিযুদ্ধের তালিকাও কিন্তু চলছে অনন্তকাল, চলবে, কোনো সমস্যা নাই। বাট আমি বলতে চাচ্ছি কি, যে সরকার এতদিনে এই 9 মাসে সরকার করছেটা কি? তারা কি একটা অ্যাকুরেট তালিকা করতে পারে না? তারা গেলে উদাহরণ দেয় কি, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে 1500। তা আপনাকে জাতিসংঘের রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন? আপনি কেন এখন পর্যন্ত অথেন্টিক তালিকা করতে পারলেন না? দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট, তারা কেন করতে পারলো না? যদি তারা করতে পারতো তাহলে তো এত ঝামেলা হতো না ভাই, এত আলোচনা হয় না। তাহলে সেই ব্যর্থতা স্বীকার করছে। ফারুক হিসাব বলতেছে জাতিসংঘের রিপোর্টে এটা বলা হয়েছে, জাতিসংঘের রিপোর্ট তবে আমরাও পড়ছি, ওটা তো আমরাও পড়ছি। ওনাকে বলা হয়েছে যে সবগুলি শেখ হাসিনা মারছে, বলা হয়েছে। তো এখন সবগুলির পেছনে সে দায়ী ছিল, কোনো আমি বলবো না, সে সরকার প্রধান, সব দায় তার নিতে হবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে মামলা চলছে হবে। প্রশ্ন যেটা হয়েছে এই প্রশ্নটা মতলবী প্রশ্ন, কোনো সন্দেহ না। আমি কিন্তু প্রশ্নের সাফাই গাচ্ছি না ভাই, এটা একটা মতলবী প্রশ্ন ছিল। যেমন এই যে আপনার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না যে এই একজন রাজাকারের পোলা, একজন মুক্তিযোদ্ধার ছেলে নাতি, আপনি কারে চাকরি দিবেন, যে মতলবী প্রশ্ন ছিল। কারণ কি, রাজাকার মুক্তিযোদ্ধা ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, ওগুলি কই যাবো? এটা তো মতলবী প্রশ্ন, এটা একটা মতলবী প্রশ্ন, প্রশ্ন মতলবী, কিন্তু সেই অপরাধে তারা আপনি চাকরি খাই ফেলাবেন, এটা হতে পারে না। এবং যারা চাকরি খাইছে এরা হলো ওই প্রতিষ্ঠানের যারা মালিক, তাদের যে চরিত্রহীন মালিক, তাদের যে মেরুদণ্ডহীন মালিক, এটা তার প্রমাণ বহন করছে এখানে। আচ্ছা, ব্যস্ত আসাদুজ্জামান ফুয়াদ, আপনার মন্তব্য শুনবো, আমাদের সময় খুবই কম। দুটি বিষয়, একটা হচ্ছে যে আমি প্রশ্ন রেখেছিলাম যে আমরা প্রফেশনালিজমে কিভাবে ফিরতে পারি সব জায়গা থেকে। যদি আমরা গণমাধ্যমের কথাও বলি, এই প্রশ্নটা যেহেতু সামনে আসলো, তাহলে আমরা এরকম অতীতের যে অবস্থা আমরা দেখেছি সেখান থেকে উত্তরণের জন্য একটা প্রফেশনাল মিডিয়া আমাদের খুবই দরকার। সেটার জন্য আসলে কী করণীয় এটা জানবো। আর জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ, সেই শহীদদের তালিকা সরকার করতে পারেনি, একটি দল করেছে, জামাত ইসলামী করেছে। তো এটাকেও আপনি কিভাবে দেখেন? সরকার কেন এতদিন এটি তালিকা করতে পারলো না? প্রথম কথা হচ্ছে যে আমি ফিয়ার্স জার্নালিজমের পক্ষে। একটা গণতন্ত্র, মূল্যবোধ, আইনের শাসন, একটা রাষ্ট্র যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ার্সলি জার্নালিজম করতে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 3 জন সাংবাদিকের প্রশ্ন, একজন মহিলা সাংবাদিকেরও একটা ফাউল কোয়েশ্চেন দেখছি, মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নাই। এগুলো তো আসলে কোয়েশ্চেনের ভিতরে পড়ে না, এবং বোঝা যাচ্ছে যে এই 4 জন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে। এখন প্রশ্ন হলো যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন, বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন। প্রবলেম হয়েছে এই মিডিয়াগুলো, এই সাংবাদিকরা শেখ হাসিনার 16 বছরে আয়নাঘর নিয়ে প্রশ্ন করছে কিনা, গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা, আমার যে 6,500 মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই, এই সাংবাদিকরা, এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা, বাংলাদেশে যে 3টা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা,
বাংলাদেশ থেকে প্রতি বছর যে বিলিয়নস অফ ডলার লুট হয়ে গেছে, $234 বিলিয়ন লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা? শেখ পরিবার বাংলাদেশকে যে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউসগুলো এবং এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা? এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা 35-40 বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই? অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা। বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে। অতএব আপনার কি মনে হয় স্বাধীন কমিশন করা দরকার, এটা যাচাই করার জন্য? যে কমিশন আমাদের অলরেডি আছে, ধরেন আমাদের প্রেস কাউন্সিল আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, ফাংশনাল করা দরকার। এই জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে সাংবাদিকতা করবে, প্রশ্ন করবে, চরম কঠিন প্রশ্ন করবে, কিন্তু কোনো সমস্যা নাই। একটি প্রশ্ন না করেই পারছি না, আমরা তো আসলে পরিবর্তন দেখতে চাইছি, কিন্তু আজকে একটি খবর দেখে আমার এটা তুলতেই ইচ্ছে হচ্ছে এবং জানতে চাইছি, কারণ আমি নিজে শকড এটা দেখে। ঢাকা উত্তরের প্রশাসক তিনি, আমরা দেখলাম যে সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে নিজের পছন্দের হাটের ঘাস তোলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যেখানে সরকার প্রায় 28 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটা অবশ্যই টেন্ডারের একটা কমন প্রিন্সিপাল আছে, যে কোনো ওপেন টেন্ডারের কোর ভ্যালু হচ্ছে যে মানে যে হাইয়েস্ট প্রাইস দেবে এই জায়গাটাতে, রাষ্ট্রকে সবচেয়ে বেশি টাকা দেবে, সেখানে আপনি তাকে টেন্ডার দেবেন। এটাই হলো ইন প্রিন্সিপাল। তো আমরা আশা করব যে উত্তরের প্রশাসক যিনি দায়িত্ব পালন করছেন তিনি এটা একটা জবাব দেবেন এবং ব্যাখ্যা দেবেন যে এটা কেন হয়েছে, কেন করা হয়েছে। সংখ্যার ব্যাপারে বলছিলেন, সরকার কিন্তু একটা কমিটি করে দিয়েছিল ছাত্রদের নেতৃত্বে। এই কাজটা ভালো হয় নাই, পেশাদার সুলভ হয় নাই, এবং ছাত্ররা আপনার একটা সেল করে দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে ডিসি, এসপি, টিএনওদেরকে দিয়ে তথ্য কালেকশন করেছে। 834 জন মারা গেছে বলে একটা গেজেটও সরকার পাবলিশ করেছে। মাসুদ কামাল ভাই একটা দলের কথা বললেন 691, এখানে 834, জাতিসংঘের 1400। আমরা এই মুক্তিযুদ্ধের সংখ্যার রাজনীতি শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে গেছে। এটা শহীদদের প্রতি সম্মান হবে না। ধন্যবাদ মাসুদ কামাল, আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই 30 সেকেন্ডসে যদি আপনি বলেন। অনেক আপনার মোটামুটি যে বিষয়গুলো কথা হয়েছে আপনি এর আগে বলেছেন, আপনি হয়তো মন্তব্য করতে পারেন যে ঢাকা উত্তরে যে ঘটনাটি ঘটেছে এখানে। দেখেন, এই উত্তরে এই ভদ্রলোককে নিয়োগ দিয়েছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নিজে সুপারিশ করেছে। ওনার নাকি বিশাল অভিজ্ঞতা, বিশাল কি আছে, উনি একটা এনজিও চালাইতেন। কী কারণে দিয়েছে, কোন যোগ্যতা দিয়েছে বলতে পারবো না। ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, হওয়ার পর উনি যে কাজটা করছেন, এখন উনি নিজের লোক ওখানে বসাইছেন, মানে ওই সিটি কর্পোরেশনের লোক দিয়ে, যিনি ওই বিডিএ থার্ড হয়েছে তাদের লোক যে ওখানে টাকা তুলতেছে। যেখানে প্রতিদিন ওঠার কথা 7 লাখ টাকা, সেখানে গত 6 দিনে উঠছে 5 লাখ টাকা। ভাই, এটা হলো গিয়ে সহজ বাংলায় চুরি করতেছে। ওই লোক চান্স পাইছে কয়েক মাসের জন্য, যা চুরি করা করতেছে।